এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। ঝটপট দেই। ঠিক আছে। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন এক্সপ্রেস অনলাইনের সময় এবং আজকে এক্সপ্রেস অনলাইন আপনারা সকলেই জানেন যে শনিবার মানে আমরা বিভিন্ন সাংস্কৃতিক বিষয় নিয়ে এখানে আলোচনায় বসি এবং সাংস্কৃতিক অঙ্গনে যা যা কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে সেই সমস্তগুলো খুঁজে এনে আমরা সেই এক একটা বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আমরা রেখেছি শব্দ। আসলে আপনারা সকলেই জানেন যে শব্দই ব্রহ্ম, এই কথাটা তো আপনাদের একটা চিরাচরিত কথা এবং আপনারা সকলেই জানেন যে শব্দই ব্রহ্ম বা নাদ ব্রহ্ম, এই কথাগুলো যারা ধরুন এই বাচিক শিল্পের সঙ্গে যুক্ত বা ধরুন যারা সংস্কৃতির অঙ্গনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে চর্চা করে থাকেন, তারা এই কথাগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে কিন্তু জড়িত। এবং শুধুমাত্র বাচিক শিল্পই বা বলবো কেন, যখন আমরা ধরুন কারোর সাথে কথা বলছি তখন সুন্দর করে কথা বলতে পারাটাও কিন্তু একটা মানে বিশেষ একটা মানুষের ব্যক্তিত্বকে আরও বেশি বাড়িয়ে তোলে। আজকে এই সমস্ত বিষয়গুলি আলোচনা করব এবং আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে আমরা যাকে নিয়ে এসেছি তিনি হচ্ছেন স্বামী অভয়ানন্দ ব্রহ্মচারী মহারাজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য এবং আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমরা যেটা প্রথমেই আমরা দর্শক বন্ধুদের আমাদের বলছিলাম যে আজকের আমাদের বিষয় হচ্ছে, আমরা দুজনেই আলোচনা করে এই বিষয়টিকে ঠিক করেছি যে শব্দই ব্রহ্ম বা নাদ ব্রহ্ম। একটা জিনিস কথা বলতে বলতে আপনিও আমাকে বলছিলেন, আমিও আপনাকে বলছিলাম যে একটা মানুষের ব্যক্তিত্ব কিন্তু সে কেমন করে কথা বলছে তার উপরে কিন্তু খুব খুব ডিপেন্ড করে। মানে আমি কেমন করে কথা বলছি, আমি বাচিক শিল্পী নাই হই, আমি কোনো স্টেজ অ্যাঙ্কারিং নাই করি, কিন্তু ধরুন আমার কাজের ক্ষেত্রেও বা আমার আশেপাশে যারা রয়েছেন তাদের কাছে আমি কেমন করে আমাকে প্রেজেন্ট করব, তার মধ্যে কিন্তু আমার শব্দচয়ন, আমার কথা বলা, এগুলো কিন্তু খুব একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের জীবনে। আপনি কি সেটা মানবেন? প্রথম ব্যাপারটা হচ্ছে, প্রথমেই আমি যখন সন্ন্যাসী তখন প্রথমে একটা জায়গায় বলে দিই, আমাকে প্রথম জানতে হবে যে আমার কাছে যেটা হচ্ছে শব্দ কি। তো শব্দ কি, আজকে যে টপিকটা রয়েছে শব্দ ব্রহ্ম, সংস্কৃতে বলে নাদ ব্রহ্ম, ঠিক আছে। শব্দ, সাউন্ড ইজ পাওয়ার, তাহলে শব্দ হচ্ছে একটা শক্তি, যেটা বেদেতেও বলা হয়েছে। আমি যাচ্ছি এটাকে যাচ্ছি আমাদের সনাতনে যে একদম জায়গা, সেখানে মানুষ নিয়ে কথা বলা হয়েছে সেখানে, এবং একটি ধ্বনি জায়গা। আমি পরবর্তীকালে স্টেপ বাই স্টেপ যাব। তাহলে শক্তি যদি হয়ে থাকে, শক্তির যারা অপব্যবহার করবে তাহলে অপব্যবহার করাটা অন্যায়। ঠিক, শক্তির অপব্যবহার যদি করে, যেরকম অ্যাটমিক একটা শক্তি, সেই শক্তি এখন যখন পরিমণ্ডলে দেখা যাচ্ছে, ভয় ভীতি আসছে, ওই অ্যাটম কিন্তু মানব সভ্যতাকে বা মানব উন্নতির জন্য কাজে লাগানোর থেকে বা প্রাণী জগতে উন্নতির কাজে লাগানোর থেকে আমাদের এখন ভয় হয়ে গেছে যে ধ্বংস হবে। তো আমাদের যদি শক্তিটা, আমি এই জায়গায় ফিরে আসি, যদি আমার ক্ষেত্রে যদি শব্দ যদি ব্রহ্ম বা শক্তি হয়ে থাকে, বিজ্ঞান বলছে আমি এবং ব্রহ্ম, আমি শব্দ কি এবং ব্রহ্ম কি বলছি। ব্রহ্ম হচ্ছে, এবার জায়গাটা চেঞ্জ করি, তাহলে ব্রহ্ম হচ্ছে আমাদের ঋষি অরিন্দমের কথায়, তিনি বেদমীমাংসায় প্রথম অধ্যায়ের 70 পৃষ্ঠায় বলেছে
বৃহ ধাতু থেকে এসছে বৃহৎ, বৃহৎ মানে ব্যাপ্তিটা তার অনেক বড়। এবং সব থেকে বড় যেটা হচ্ছে অদ্বৈত, আমার আদি শঙ্করাচার্যের অদ্বৈতবাদ থেকে যেটা পাওয়া যায় ব্রহ্ম। আপনি যে বসে আছেন আপনি ব্রহ্ম, তারা বিশ্বাস হয় যে অহম ব্রহ্মাস্মি। তাহলে ব্রহ্ম হচ্ছে এত বড় জিনিস, তাকে পাওয়া। ব্রহ্ম এমন একটা জিনিস, আমি কোনো সংস্কৃতের জায়গায় যাচ্ছি না, আমি হালকাভাবে বলছি শেখাটা। ব্রহ্ম হচ্ছে এমন জিনিস তাকে ছিল না, অদ্বিতীয় ব্রহ্ম, এক শক্তি। আমি যদি উদাহরণ দিই ব্রহ্মশক্তির, মনে করুন আমি এখানে বসে আছি, আমরা এখানে বসে আছি, এখানে এসি চলছে, লাইট আছে, কথা হচ্ছে, কিন্তু মানে ওখানে বলছে কি ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যে। এবার তাহলে প্রশ্ন আসবে জগৎ মিথ্যে, আপনি হয়তো আমাকে ধরবেন, আমরা তো সেই জাগতিক রয়েছি। তাহলে আমি যদি সেরকম জায়গা, আমার অ্যাটিটিউডটা, ওয়ে অফ থিঙ্কিং, তাহলে অ্যাটিটিউড আমরা দেখি ম্যানেজমেন্ট, আমি ম্যানেজমেন্টের দিকে দেখি অ্যাটিটিউড ইজ এভরিথিং। তাহলে অ্যাটিটিউড যদি ওয়ে অফ থিঙ্কিং সচিনিকা তারিকা হ্যাভ এ গ্রেট অ্যাটিটিউডস, তাহলে এই যে লাইটটা, অনেকগুলো লাইট রয়েছে, কিন্তু আমি বলছি এগুলো মিথ্যে। আপনি এখনই বা আমার দর্শক বন্ধুরা অনেকেই আমার সঙ্গে অপোজিট করবে, কিন্তু দেখুন, চিন্তা করুন, আজকে যদি পাওয়ার কাট হয়ে যায়, কিছুক্ষণ আগে পাওয়ার কাট হয়েছিল, তাহলে ওইটা ব্রহ্ম। তাহলে এগুলো যখন এত এত রূপে রয়েছে, তাহলে আমি কোন দিকে যাব? আমি তাহলে সেই জায়গায় চলে যাব, একদম ওখানে যে পাওয়ারটা যেখানে তৈরি হচ্ছে, তাহলে ওই শক্তিটা, তাহলে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যে। এটা আমি বুঝেও জগতের সঙ্গে খেলা করব। বিবেকানন্দ বলেছে যে আমি মায়ায় আছি, কিন্তু আমি মায়াকে নিয়ে খেলা করি, আর আপনি আমরা কি করি, যারা এখানকার জীব, মায়াতে বদ্ধ হয়ে যায়, মায়ার মানে বন্ধনে আমরা আবদ্ধ মনে করি। তাহলে কি হচ্ছে, আমি কি এই এখানে 3টে পয়েন্ট আমি দিয়েছিলাম, ব্রহ্ম কি, ব্রহ্ম কীভাবে চর্চা করবো, এবং ব্রহ্ম থেকে আমি কেন করব, ব্রহ্ম থেকে আমি কি পাবো। তাহলে ব্রহ্ম পেলে পরে অচিন্তনীয় আনন্দ, সেই আনন্দ। আজকের আমি একটা এরকম, আমি আইফোন কিনলাম, কিন্তু এই আনন্দটা কিন্তু ক্ষণিকের, কিন্তু যারা ব্রহ্মের জায়গায় চলে গেছে, তাহলে সেই জায়গাটায় অচিন্তনীয় আনন্দ। এবং এই মানুষের তাহলে আলটিমেট রেজাল্ট হচ্ছে ব্রহ্মতে যাওয়া। তাহলে এতটা বড় আমি ছোট্ট করে জায়গাটা বললাম, এবং পরবর্তীকালে যদি আমরা বসি, তাহলে ব্রহ্ম কি সেই ব্যাপার নিয়ে আমি বিশদভাবে আলোচনা করবো। এটা তো বিশাল বড় একটা যাবো, আমি পুরো সাইন্টিফিকভাবে ব্যাখ্যা করে দেবো। কারণ বিজ্ঞানের ম্যানেজমেন্টের লোক ছিলাম, তার সঙ্গে আমাদের যে মানে আদি শঙ্করাচার্যের যে অদ্বৈত বেদান্তবাদ, সব থেকে বড় মানে ওই দর্শন, তাহলে খুব প্র্যাকটিক্যাল দর্শন। তাহলে যদি এত বৃহৎ হয়, তা আমি কেন বোঝাতে চাইলাম, এই কথাগুলো এতগুলো বললাম দর্শক বন্ধুকে। তাহলে শব্দ এমন একটা জিনিস যেটা হচ্ছে বিরাট মহান। তাহলে মহান জিনিস যদি আমার কাছে থাকে, আপনার কাছে যদি একটা হিরে থাকে, তাহলে আপনি হিরেটাকে কিভাবে রাখবেন? সামলে রাখতে হবে, তাহলে খুব সুন্দর করে রাখবেন। তাহলে আমার যদি এই বাণী আমার কাছে আছে, মিসইউজ করি যদি, ইয়েস, তাহলে আমি আরেকটা উদাহরণ দিই, আর তারপর আমি যাব, আপনাদের বোর করবো না দর্শকদের। ধরুন, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে মন্ত্রের কি ক্ষমতা, ওম হচ্ছে আদিস্বর, একদম নাভি থেকে, হ্যাঁ আদিস্বর, ওই যে সূর্যতে হচ্ছে আদিস্বর, ভাইব্রেশন। তাহলে আদিস্বর। এবং পেটে যখন আমরা থাকে, তখন কিন্তু আজকের আমাদের দেশে এটা কিন্তু কোনো ধর্মের নয়, এটা মানবের জন্য। তাহলে ওমটা হচ্ছে, মনে করুন আমি, আপনি আর একজন নেপালি, একজন আমেরিকান একটা গাড়িতে যাচ্ছি, যার এক এক ভাষা জানে না, সবাই অজ্ঞান হয়ে গেলাম। আমরা কি করব? আমি করব ওই কিন্তু ইংরেজ ভদ্রলোক কিন্তু করবে, জার্মানি ভদ্রলোক করবে, মানে সেই আদিস্বর, যে আমি যেখান থেকে এসেছি, ওম ওম, তাই তো? প্রত্যেকটা বাচ্চা নিশ্চয়ই, ইংরেজি বাচ্চা ইংরেজিতে কাঁদে না, আজকের কিন্তু জার্মানি বাচ্চা ইংরেজিতে কাঁদে না, সবাই ওয়া 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 করে। তাহলে আমাদের উপলব্ধিটা যদি মানুষ হয়ে থাকে, মানুষ, তাহলে ওই জায়গাটা জানতে হবে। তাহলে আমি কেন এই কথাগুলো বললাম আপনাকে, তাহলে আমাকে বুঝতে হবে যে আমার শব্দের গুরুত্বটা কোথায়। তাহলে আমি যদি শব্দের গুরুত্বটা বুঝি, তাহলে আমি ওটা ব্যবহারটা খুব সুন্দরভাবে করব। ঠিক। তার সেই জন্য আমি সবাইকে, দর্শক বন্ধু আর আপনাদের সকলকে আমি অনুরোধ করব যে আমার এটা পেয়েছি আমরা অনেক ভাগ্য করে।
সেটাকে আমি ব্যবহার করব। মানব জন্ম আমরা পেয়েছি এবং এই যে আমরা কথা বলতে পারছি, এই যে আমাদের এই যে শক্তিটা, এই শক্তিটা আমাদের বিশাল বড় একটা পাওনা। তাহলে ব্যাপারটা সেটাকে খুব সামলে রাখতে হবে। কারেক্ট। তাহলে ব্যাপারটা হচ্ছে আমাকে যেরকম আমি জীববিদ, আমার শরীরটা কিন্তু স্থায়ী নয়। না, আজকের একটু প্রশ্ন থাকে, মানে একটু একটু ওদিকে যাচ্ছি দর্শক বন্ধুরা, বা সাবজেক্টটাকে একটু সাবজেক্টেই ফিরে আসবো আমি। আমার নামটা আমার নয়, আমি নিজে, এই শরীরটা আমার নয়, মানে আমার নয় মানে কি, আমার নিজের চুজ করতে পারিনি। তাহলে আমি করছি, কিন্তু আমার চুজ করার ক্ষমতা নেই। মানে আমার নামটা চুজ করার জন্য আমি ছেলে না মেয়ে হব, সেটা মেল না ফিমেল হবো সেটা চুজ ছিল না, আমি দেখতে কেমন হবো সেটা ছিল না, আমার নাম কি হবে সেটা নেই। তাহলে এত কিছু না থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমি করি। তাহলে এই জায়গাটা প্রশ্ন হচ্ছে, তাহলে আমাকে চিন্তা করে নিতে হবে যে এগুলো স্থায়ী নয়। ঠিক আছে, আমি করব, আমি এই জিনিসটা করব, কিন্তু আমার স্থায়ী কি? তাহলে আত্মা। প্রথম হচ্ছে, একদম কথা হচ্ছে, মানে শরীর কিন্তু অহম থাকে না, ব্রহ্মাস্মি, কিন্তু আত্মা হচ্ছে অবিনশ্বর এবং আত্মা থাকবে। এই ভাবটা যদি আপনার মাঝখানে, যে আমি হচ্ছি অহম, ঠিক আছে, ব্রহ্মা, আপনি ব্রহ্ম, আপনি ব্রহ্মের স্বরূপ। তাহলে এই যে লাইটটা, এটা কিন্তু ডিএসপি বা যেখানকার কারেন্টের স্বরূপ। আজকে চলে গেলে পরেই কিন্তু ব্রহ্ম থেকে যাবে, ব্রহ্মকে অদ্বিতীয়। তাহলে সেই ব্রহ্মের রূপ হচ্ছে আমার সাউন্ড, একটা পাওয়ার, শব্দ। তাহলে সুতরাং আমার শব্দটাকে এমনভাবে আমি ব্যবহার করব যাতে সমাজ কল্যাণে হয়, বা মানুষকে উন্নতি হয়, বা স্পিরিচুয়াল, আমার নিজের কোনো শিক্ষার স্পিরিচুয়াল ডেভেলপমেন্টস হয়। এই ব্যাপারে স্পিরিচুয়াল কি, স্পিরিটের যে আমি জানবো, স্পিরিট সম্বন্ধে, আধ্যাত্মিকতা মানে আত্মার, আমার শরীর তত্ত্ব জানি, শরীর তত্ত্ব, কিন্তু আত্মার যে তত্ত্ব বা স্পিরিটের যে তত্ত্ব, সেটাকে নিয়ে আলোচনা করে, সেটাকে নিয়ে, তাহলে আমার দুটো পার্টি দেখতে হবে। কিন্তু বর্তমান যুগে আমরা কিন্তু আত্মার ব্যাপারটাকে অতভাবে ডেভেলপ করছি না, তার জন্যই আমরা কিন্তু দুঃখী হচ্ছি। ঠিক। আচ্ছা, আপনি কি মনে করেন যে এই যে ধরুন, যেহেতু আমাদের এটা এই অনুষ্ঠানটাতে আমরা সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে আমরা বিচরণ করি বা প্রত্যেক দিন সেই নিয়ে আলোচনা করি, সেখানে যারা শব্দ নিয়ে খেলা করেন বা শব্দ নিয়ে চর্চা করেন, সেক্ষেত্রে আপনি বললেন যে এটা একটা বিশাল বড় পাওয়ার। আমরা কি ধরনের শব্দ চয়ন করব, আমরা কি ধরনের কথা বলবো, সেগুলো কিন্তু আমার ব্যক্তিত্বকে প্রকাশ করবে। এবং ব্যক্তিত্ব শুধু নয়, দেখুন, একটি কথা, বলুন আপনি সংসারটা মনে করেন, আপনি আছেন, আপনার স্বামীর আছে, একটি কথা আপনাকে কিন্তু আপনার শিক্ষা, আপনার রুচি সবকিছু চেঞ্জ করে দিতে পারে। একটা কথা, ওয়ার্ড আমি ব্যবহার করবো এইমাত্র, তাহলে মন্ত্রের পাওয়ার। একটা জায়গায় আমার কাছে হয়েছিল, জিজ্ঞেস করেছিল যে মন্ত্রের পাওয়ার কি, তখন বলেছিলাম যে আমি কোনো কারণে, ম্যাডাম, এমন একটা কথা বলবো সেটা আপনি নন, সেটা একটা যদি স্ল্যাগ কথা বলি, স্ল্যাগটা আপনি নন, মানে বুঝতে পেরেছেন। কিন্তু আপনি জানেন যে আপনার বাবা ওটা নয়, আপনি নন, তবুও কিন্তু আপনার চেতনা এবং আপনার শিক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও আপনাকে উত্তেজিত করবে। তাহলে একটা ওয়ার্ড যদি আপনাকে উত্তেজিত করতে পারে, তাহলে কতটা ক্ষমতা যে কোনো লোক হোক। হ্যাঁ, শব্দের তো বিশাল একটা। তাহলে আমি যদি কার সঙ্গে রূঢ় ব্যবহার করে ফেলি, আপনাকে যদি একটা এমন কথা বলি, তাহলে সেই কথাতে কথা বললাম তো, তাহলে আপনি কিন্তু জানেন যে ওই জন্য, তাহলে এই শক্তিটাকে তাহলে আমি অপব্যবহার করলাম। তা সেই জায়গাটাকে আমাকে সুন্দর করে রাখতে হবে এবং সেটাকে চর্চা করতে হবে, এবং নিজেকে সেই চর্চার জন্য আমাদের জায়গা থাকে। যোগেরও চর্চা আছে, যেরকম যোগে আমরা বলি চ্যান্টিং করা, ঠিক আছে। তো এই কীভাবে কথা বলবো, এগুলো কিন্তু শেখার দরকার আছে অবশ্যই। আমাকে কীভাবে করবো, তাই শব্দ যে ব্যবহার করব যখন, কেন বর্তমান জগতে দেখবেন অনেক জায়গায়, ধরুন আমি একটা উদাহরণ দিই, আমি খুব সিরিয় কথা বলতাম, ঠিক আছে, হয়তো বাসে গেছি, ঠিক আছে, দাদা একটু সরবেন, দাদা দেখি, আমি আর কি মেরে বলতাম, আমি দেখতে ভালো নই, আপনি জায়গা চাইছেন তো আমি দিচ্ছি। তাহলে মানে কি, ওই লোকটা, বা আমি যখন ছিলাম, আমি এই সন্ন্যাস ছাড়ার আগেও হয়তো বাইক চালাইছি, একজন কানে নিয়েছে, আমরা কিন্তু রোগকে ঘৃণা করে ফেলি, রোগকে ঘৃণা করবো কিন্তু রোগীকে নয়। এই যে পার্ট, এটাই কিন্তু আমরা কিন্তু চেঞ্জ করতে পারি না। আমরা কি করি, মনে করুন এই ধরুন না, আমরা ব্যক্তিগতভাবে আমরা হয়তো কোনো জিনিস আপনাকে ভালো লাগছে না, কোনো একটা গুণ আপনার ভালো লাগছে না, আপনার খুব কাছের লোকের, আপনি কি করলেন, তাকে আঘাত করে ফেললেন। তাহলে আঘাত কত দরকার না, আপনি তো আঘাত করতে চাননি। তাহলে আপনি যে কথা বলে, যেটা থেরাপি যদি বলে, তা আপনি ওই রোগটাকে, মানে ওই কথা, ওই কাজটা, সেটা আপনার কাছে ডিস্টার্বড,
তাই তো মনে করেন আপনি আমি বলছি আপনার হাজব্যান্ডের কথা বলে একদম ভেতর থেকে বলি, সবাই বলছি এখানে দর্শক বন্ধুরা আছে, বা ওয়াইফের। তো নিশ্চয়ই ওয়াইফ হাজব্যান্ডকে ভালোবাসে, হাজব্যান্ড ওয়াইফকে ভালোবাসে, সব থেকে কাছের লোক। তাহলে এমন কোনো কথা আমি বলে ফেললাম, তার হয়তো হাজব্যান্ডের কোনো কথা মানে কাজ আমার ভালো লাগেনি, কিন্তু সেটা তো আমি ডিপ্লোমেটভাবে বলতে পারি, কারণ কি তার তার সাইকোলজি আমি জানি। তাহলে এখানে আমাদের কতগুলো কাজ আছে, মানে আমি একটু বিহেভিয়ারাল সায়েন্সে চলে যাই, তো ম্যানেজমেন্টের দিকে। তো প্রত্যেকটা মানুষ 3 রকম হয়, ফাদার ইগো, নর্মাল ইগো, ফাদার ইগো, চাইল্ড ইগো। তাহলে আমাকে বুঝতে হবে আমি সেই ইগোতে তার সঙ্গে কথা বলবো, আমাকে তো সময় দিতে হবে, কিন্তু আমরা সেই সময়টা দিতে পারি না। ওই যে প্রথমেই আমরা বললাম না যে আপনি বিবেকানন্দের কথা বললেন যে আমরা একটা মায়ার বন্ধনে আবদ্ধ মানুষ আমরা, সুতরাং আমরা মনে একরকম ভাবলেও হয়তো কাজের ক্ষেত্রে সেটা আমরা এখানে তো করতে আপনি পারি যদি না। ব্রহ্মচেতনা যদি আপনার মাঝখানে জেগে এইখানে যায়, সবাইকার তো সেই চেতনাটা এখন আনতে হবে। হয়তো আনতে হবে। আনতে হবে। এবং এইটা এই যে বলছিলেন যে শব্দের চর্চা করা, ঠিক শব্দ প্রয়োগ করা, এই চর্চা করার মাধ্যমে জীবন বোধটাকে বদলানোর মাধ্যমে আমরা যে ধরুন এই যে আমাদের মানে আমরা সবসময় তো একটা কর্মব্যস্ত ইঁদুর দৌড়ে ছুটছি, সেই সময় চলতে গিয়ে হয়তো ধরুন আমরা অনেক কিছু ভুল করে ফেলি, আমরা অনেক এরকম ধরনের কথাবার্তা বলে ফেলি যেগুলো হয়তো আমাদের বলা উচিত নয়। সেইগুলো ধরুন আমরা জীবনের মধ্যে চলতে চলতে এই চর্চা করতে করতে শুধুমাত্র যে এই যে কথা বলা চর্চা করা তাই তো না, আমাদের জীবন চর্চা, আমাদের জীবনটাকে কিভাবে আমরা চর্চা করতে করতে আরো উন্নততর জীবনে নিয়ে যাব, সেইটাও তো একটা। এইখানেই ব্যাপার যে আমাদের আমি কিছুদিন আগে একটা জায়গায় সেমিনার কথা বলছিলাম যাদবপুরে। ফার্স্ট লাইফ আমাদের যদি এত ট্রেস আছে, তো ট্রেসকে যোগা ইজ দ্য মেইন পয়েন্টস আছে ট্রেস, প্রত্যেকে কিন্তু আমাকে যোগে, কিন্তু বিদেশে সবাই নিয়ে নিয়েছে, আমরা কিন্তু একটুখানি ওই জায়গাটায় যদিও বা আমাদেরই মানে আমাদের এখান থেকে অ্যাডপ্ট করে তারা নিয়েছে। আপনি যদি চিন্তা করেন, আমার মাঝে মাঝে খুব দুঃখ হয়, আমি চিন্তা করি আজকের বলুন শল্য চিকিৎসা আমাদের ভারতবর্ষ থেকে গেছে, মানে সনাতন ধর্ম থেকে গেছে। আপনাদের এই কসমেটিক সার্জারি গেছে, দাবা গেছে, মার্শাল আর্ট গেছে, বলে যাচ্ছি আপনার কাছে ব্যাটারি গেছে। আমি নাম বলছি না, ছোটো করে বলছি, পরবর্তীকালে কোশ্চেন আসুক আমার কাছে, তার আমি পরবর্তীকালে সেই তথ্য দিয়ে দেবো। আমার কাছে আজকের যে পরমাণুর ব্যাপারটা জানছেন, সেটাও ভারতবর্ষ থেকে গেছে। তাহলে ভারতবর্ষ এত রিচ ছিল, প্রথম ইউনিভার্সিটি ছিল ভারতবর্ষে, তাহলে সেই জায়গায় যদি থাকি আমরা টু লাকি, আমরা এত বেশি ভাগ্যবান যে আমরা ওই জায়গায় পেয়েছি, তাহলে আমি কেন করব না? তাহলে আমার কাছে অনুরোধ দর্শক বন্ধুদের, আজকের যে আমাদের যে বসার মধ্যে থেকে যদি একটি মাত্র লোক সেই ভাষা নিয়ে চর্চা করে, সেই সূত্রে চর্চা করতে গেলে কি পদ্ধতি আছে, পরবর্তীতে আপনার সঙ্গে যোগাযোগ করলে আমি বলে দেবো, আপনার মাধ্যম দিয়ে যদি যোগাযোগ করে চ্যানেলে কোনো সময়, তাহলে আমি রাজি আছি, আমি সবসময় রাজি আছি, মানুষ সেবার জন্য আমি আছি। যেরকম আমি যখন মানে কবিতা চর্চা করি বা যখন কাউকে শেখাতে যাই, প্রথম আমি যেটা বলি যে প্রথমে এই যে আপনি বললেন ওংটা, এটা প্র্যাকটিস করা, মানে কবিতার ক্ষেত্রে বলুন, আপনি তো আগে যখন এই জীবনটাতে যখন প্রবেশ করেননি, তার আগে তো আপনি কবিতা এখনো বোধহয় করেন, আবৃত্তি বা ধরুন অভিনয়, তারপরে সিনেমা সবই করেছেন, সিরিয়াল। হ্যাঁ সিরিয়াল। তো এক্ষেত্রে আপনিও হয়তো আমার সঙ্গে একমত হবেন, এই যে কবিতা বলা বা ধরুন বাচিকের আরো যা যা কিছু ভাগ রয়েছে, সেগুলো এই একদম যদি যে কথাটা আমি বলছি সেটা একদম যদি আমার ভেতর থেকে না আসে, ব্যাপারটা আমি একটুখানি মাঝখানে কেটে বলছি। ওম করলে একটা জিনিস হয়, আপনার পিউরিটি তৈরি হয়, পিউরিটি, ওটাই বলছি। আপনি যদি ভালো মানুষ না হতে পারেন, তাহলে কিন্তু আপনার ভালো জিনিস বেরোবে না, আপনি কোনোদিনও মানে আপনি প্রেজেন্টেশন করতে পারবেন না ভালো মতো। না ওই তো, ওটা তো শুধুমাত্র বলার কথা নয়, মুখস্থ বলা নয় বা বলছেন আপনি, সেটা তো নয়। আপনি যখন ভেতর থেকে বলছেন, আমি দেবো, প্রমাণ দেবো, আমি এখনই তার জন্য অনেকে যদি দর্শক বন্ধুরা হয়তো উৎসাহ যারা দেখছেন, তারা আমি যদি প্রাণ দিয়ে না বলতে পারি, প্রাণটা কোথা থেকে, এই যে ভেতর থেকে ও, আমি কিন্তু যোগের ইনাস কোচ, মানে আমি যখন করেছিলাম যোগের নিয়ে এই শিখবার জন্য আমি গিয়েছিলাম। তো এই যে ব্যাপারটা না দে ব্রহ্ম, আমি সেই জায়গাটাকে, আমি যদি এই জায়গাটাকে যদি করতে পারি, তাহলে কি হবে, আমি সেটাকে নিয়ে ছোটোখাটো
যে কোনো জায়গায় আমি এবার মনে করুন আপনি রন্ধন শিল্পটা ভালো করে শিখেছেন, ওটা যদি 64 কলার এক কলা, তাহলে আপনি কিন্তু ওই ফেলে দেওয়া প্রোডাক্টটা দিয়ে মানে তরকারি খোসা দিয়েও কিন্তু সুন্দর একটা রেসিপি তৈরি করতে পারবেন। আজকের পান্তা ভাতকে রেসিপি করে বিদেশে গিয়ে প্রাইস পাচ্ছে, তাহলে দ্যাট মিনস কি হয়েছে, ওই রসায়নটা ভালো করে শিখেছে। ঠিক সেরকমই এখানে নাদ ব্রহ্মের ব্যাপারটা, আপনি যদি শব্দটাকে যদি চেকেন তাহলে ওই জায়গাটা পাবেন। সেটাই বলছিলাম যে যদি ধরুন কোনো জিনিসকে আপনি প্রাণ থেকে না ভালোবাসলেন, প্রাণ থেকে না আপনি বললেন কোনো কথাকে, বা কোনো ধরুন আপনি আবৃত্তি করছেন, নাটক করছেন, শিল্পের যে কোনো অঙ্গনে আপনি থাকুন না কেন, যদি সেটা ভেতর থেকে না আসে, তাহলে বোধহয় উল্টো দিকে যে দর্শকরা বসে রয়েছেন ওই অবধি কোথাও গিয়ে পৌঁছবে না, একটা বোধহয় ওপর দিয়ে চলে দেখুন। এবার একটু অন্য প্রসঙ্গে চলে যাই। আমি যখন মানে ভালো লোকের কাছে, আমার এখানকার গুরুজি সেটা একটু আমাকে বলা উচিত। আমার জুনাখাড়া রাষ্ট্রীয় সচিব মহন্ত রঞ্জিতানন্দ গিরি মহারাজ, এবার আমার প্রত্যেকটা গুরু, আমি আবৃত্তির মানে আমি এই বাচিকের গুরু, আমি রবীন্দ্রভারতী থেকে করা, রবীন্দ্র ভারতী থেকে। তো আপনি এই যে আপনার জীবনের একটা বদল, এটা কোথায় গিয়ে হলো? মানে আপনি তো ধরুন একটা মানে আমি এই জন্যই বলছি যে ধরুন একটা স্টেজ, একটা ক্যামেরা, একটা লাইট, এত দর্শক, হ্যাঁ, এই সমস্ত জিনিস থেকে একেবারে একটা ভিন্ন একটা জীবনে চলে যাওয়া, এটাও তো খুব বড় একটা ট্রান্সফরমেশন। শুনুন, ব্যাপারটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে জিনিসটা কোশ্চেন করে আপনি জানতে চেয়েছেন আলটিমেট কি। আমি যে বললাম ব্রহ্ম, তাহলে আলটিমেট যদি আপনার মাঝখানে আসে, দেখবেন আপনার কাছে প্রচুর টাকা আছে। আমার বন্ধু বান্ধব, আমি কর্পোরেটে ছিলাম, কর্পোরেটে অনেক বন্ধু বান্ধব দেখেছি, অনেক ছিল, পয়সা বলুন দেখুন, কিন্তু আলটিমেট রেজাল্ট দেখবেন অনেক কিছু, অনেক পয়সা আছে। এই আপনি দেখবেন এই কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে এখানে, তিনি কিন্তু একসময় ডিএসপিতে চাকরি করতেন, বিরাট বাড়ি ছিল, কিন্তু বেঘরে মারা গেছেন, পড়েছিল। কেন হলো? তাহলে এই ব্যাপারটা হচ্ছে আলটিমেট একটা সময় হয়েছে মানুষ দেখে, কিন্তু আমি সেই জায়গাটা নয়। ওই যে আপনি কিছুক্ষণ আগে একটা কবিতা বলছিলেন না, ওটা একটু শোনান না দর্শকদের। কোনটা? মানে খুব রিলেটেড এই কথাগুলোর সঙ্গে। ওই পকেটে বাঁদিকের বুক পকেটটা সামলাতে লোকটার ইয়কাল পরকাল গেল। হ্যাঁ, আরেকটু নিচে হাত দিলেই সে পেত আলাদিনের আশ্চর্য প্রদীপ তার হৃদয়ে। লোকটা জানলই না তার কড়ি গাছে কড়ি এলো, লক্ষ্মী এলেন রন পায়ে, দেওয়াল দিল পাহারা, ছোট লোক হাওয়া যেন ঢুকতে না পারে। তারপর গোগ্রাসে গিলতে দু আঙ্গুলের ফাঁক দিয়ে কখন খসে পড়ল তার জীবন। লোকটা জানলই না। তাহলে আমাদের মানুষের এই যে আমি কি করলাম, এই যে প্রেম, অসাধারণ, খুব সুন্দর। তাহলে ব্যাপারটা হচ্ছে, আমি যদি এই খাওয়া দাওয়া রমন, এটাই কি মানুষের আলটিমেট, মানে আমি এইটাই চিন্তা করতাম যে এগুলো তো আছেই আপনার যদি প্রবৃত্তির জন্য, ঠিক আছে, করছেন, কিন্তু আপনার হৃদয়ের যে ব্যাসাতি, আপনি কি, আপনার রিয়েলিটি কি, আপনি কেন এসেছেন, আপনাকে প্রশ্ন করলে এই প্রশ্নটা যদি চলে আসে, আমি পাগল, মানে তখনই এই সব চিন্তা হয়ে যায়। যে রাজা, একজন বুদ্ধ ছিল রাজার, আমরা তো ছোটোখাটো, তার মাঝখানে প্রশ্ন হঠাৎ করে এসেছিল 3টে জিনিস দেখে। তো এই পরিবর্তন বা অনেক জায়গায় এরকম অনেক ইনসিডেন্ট আছে, তাহলে তখনই বুঝবি যে আমি যে মানুষ, তার কারণটা কি, তার আলটিমেট রেজাল্টটা কি। তো এই জায়গাতে তো এই প্রসঙ্গে যেরকম, চলুন আরেকটা আপনাকে শুনি। হ্যাঁ, নিশ্চয়ই শুনবো, বলুন। ভালো লাগলে নিতে পারো, যেটা আপনাকে শুনিয়েছিলাম। হ্যাঁ, ভালো লাগলে নিতে পারো, না লাগলে নিও না। ভালো লাগলে নিতে পারো, না লাগলে নিও না, শুধু মনে রেখো আমি যা কিছু দিয়েছি তাই দিয়েই তার দাম নিয়েছি। প্রেমের জন্য প্রেম, ঘৃণার জন্য ঘৃণা। শিশুর মুখে ভাঙা ভাঙা কথা শুনবার জন্য আমাকেও ভাঙা ভাঙা ভাষায় কথা বলতে হয়। বন্ধুর চোখে বিশ্বাসের আলো জ্বালিয়ে রাখবো বলে আমি সারা রাত জ্বলতে জেগেছিলাম। সত্যি বলছি, আমি তার সারা রাত জ্বলতে জেগেছিলাম। আমি আবার মূল্য দিতে এসেছি। হ্যাঁ গো, আমি আবার মূল্য দিতে এসেছি। ওই 2 কৌটো গমের বদলে 1 কৌটো চাল নয়, 1 কৌটো প্রাণের জন্য 1 কৌটো প্রাণ। বাহ। ভালো লাগলে নিতে পারো, না লাগলে নিও না, শুধু মনে রেখো আমি যা কিছু দিয়েছি তাই দিয়েই তার দাম নিয়েছি। বাহ, অসাধারণ। মানে 2 কৌটো চালের জন্য 2 কৌটো গমের বদলে 1 কৌটো চাল নয়। 2 কৌটো প্রাণের জন্য
তাহলে এক কৌটো প্রাণের জন্য, তাহলে আমি যদি প্রাণটা না বেরোতে পারি, ঠিক। তো প্রাণের জন্য ব্যাপারটা হচ্ছে আপনি অনেক টাকা করলেন, সেই টাকার কি মূল্য? আজকে যে অত বড় বাড়িটা রয়েছে, আমি আজকে কিন্তু দেখেছি ঘটনার, আমি এইখানে দেখলাম, তখন আমি চিন্তা করছিলাম, ইস, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে এই ব্যাপারটা এতগুলো আমি করে এক করলো, তাহলে অনেক জায়গায় যে সরিয়ে দিত, তার মধ্যে আনন্দ থাকতো। তো এই ব্যাপারটা, এই প্র্যাকটিসটাকে আমাদের আচ্ছা, করতে তাহলে হবে। আরেকটা জিনিস আমার খুব মানে এই লাগে, এই যে আপনি বলছেন আমিত্ব ব্যাপারটা না থাকা, আবার এক জায়গায় রবীন্দ্রনাথ নিজে তো বলছেন যে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে। মানুষকে তো তিনি সেই জায়গায় একটা কি বলেছি আপনাকে এইমাত্র বলেছিলাম বিবেকানন্দ কথায়, হ্যাঁ। বিবেকানন্দ বলছে কি, আমি মায়া নিয়ে খেলা করি। খেলা করি। আর তো সাধারণ মানুষকে হচ্ছে মায়াতে আবদ্ধ হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছি মায়াটা ওটা আমার আমার ব্যাপারটা বুঝতে পারছেন? তা আমি কি, আমাকে তো আমি বলতে হবে, তাহলে আমিটা কিরকম, আমাকে মায়ার আবদ্ধ হতে হবে না, মায়াকে নিয়ে আমি খেলবো। এই আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, মানে আমার ফিলোসফিতে ঠিক, মানে আমি পান্নাকে সবুজ বলেছি বলে পান্না পান্না সবুজ সবুজ হয়েছে, হয়েছে। ঠিক আছে, কিন্তু আমি ওটাকে বলে আমি বলবো না আমি পয়সাটাকে গোলাপকে সুন্দর বলেছি বলেই গোলাপ গোলাপ সুন্দর সুন্দর হয়েছে। আমি হয়েছে। যদি জবাকে সুন্দর বলতাম বা জবাকে সেই জায়গাটা দিতাম দেখতাম। মানুষ হিসেবে, তাহলে পরে সেই জায়গাটা হয়তো মানুষ বলতো আহা এটাই আমার কাছে শ্রেষ্ঠ ফুল বা এটাই তো মানুষকে যে এই একটা জায়গায় রবীন্দ্রনাথও একটা জায়গাতে নিয়ে গেছে। রবীন্দ্রনাথ শোনো, সব থেকে বড় ব্যাপার আপনি রবীন্দ্রনাথকে তুলে ফেলেছেন। রবীন্দ্রনাথ কিন্তু সব থেকে এই উনি বড় দার্শনিক। দার্শনিক মানে এই ব্রহ্মকে মানতেন। একদম সেটাই তো। তা উনি ওটা ওর জন্যই হয়তো যে ড্রেসটা উনি পরতেন, হয়তো দেখবেন মিল আছে, মানে বুঝতে উনিও হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে ওইখানেই তো যে ওই যে আপনি বললেন যে আমার মধ্যেই ব্রহ্ম বিরাজ ব্রহ্ম করছে, তো সেটাই তো অহম ব্রহ্মস্মি। অহম তাহলে এই ব্রহ্ম। পৃথিবী ব্রহ্মময়। মানে প্রত্যেকটা বস্তুর মধ্যেই ব্রহ্ম তাহলে বিরাজ আমার যদি করছে। প্রত্যেকটা বস্তুর মধ্যে ব্রহ্ম যদি আমি দেখতে পাই, আমি যদি উপলব্ধি করতে পারি, আমার অ্যাটিটিউড যদি সেরকম হয়ে যায়, তাহলে আমি আপনাকে কোনো সময় আঘাত করতে পারবো না। মানে আমি এই মাত্র যে বাইরে কেন বললাম এই প্রণামটা করলাম, যে প্রণামটা এই জন্য করলাম, আমি কিন্তু প্রণামটা করেছি তার ভেতরে যে ব্রহ্ম আছে, এই শরীরে যে মন্দিরটা আছে, মন্দিরের মধ্যে ব্রহ্মটা আছে, সেই ব্রহ্মকে বললাম ওম নমো নারায়ণ। ঠিক। বা উনিকে যদি বলি আমি গুড মর্নিং বলতাম। ভাষাটা চেঞ্জ হতে পারে, আমার প্রকাশটা চেঞ্জ হতে পারে, কিন্তু আমার অ্যাটিটিউডটা চেঞ্জ হবে না। attitude change হবে না। তো এই অ্যাটিটিউড চেঞ্জ হলেই হবে না। তাহলে আমার যদি মনে করুন খুব রাগ হলো, রাগটাকে প্রকাশ করা, আমি রাগ হয়, আমার কি রাগ হয় না? আমার রাগ হয়, আমার কাছে ওই রাগ। তা আমি যেরকম বলি, দিদিমণি একটু আরও জোরে দিন, মানে আমি একটু কি ঘটনা বলছি, আমি যে করতাম মোটর সাইকেল চালাতাম, আমি ছোটোবেলা থেকে, আমি ব্যাকগ্রাউন্ড সময় রামকৃষ্ণ মিশন, রওনা রামকৃষ্ণ মিশন। আচ্ছা। তো আমি মোটর সাইকেল চালাচ্ছি, হঠাৎ করে দেখছি এরকম কানে এমনি করে ফোন নিয়ে চালাচ্ছে। চালাচ্ছে। আমি সামনে দাঁড়িয়ে বললাম, আপনি না কিছু মনে করবেন না, আমাকে এক থাপ্পড় মারুন, টেনে থাপ্পড় মারুন। তাকে বললেন? হ্যাঁ, আমাকে এখন একটা এমন কথা বলবো সেটা আপনার খারাপ লাগবে। না না, কেন 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 মারুন না আগে। না না, মানে কি বলছেন আপনি, না যে ফোনটা চালাচ্ছেন, ফোনটা এরকমভাবে চলা উচিত। তাহলে আমি যে এই কথাটা বললাম, আমি যদি ঠিক মানে ওয়ে অফ টকিং। ইয়েস, আমি যদি গিয়ে বলে দিতাম, হ্যাঁ নাবুন তো, কে ফোন নিয়ে চালাচ্ছেন এরকম করে, এটা কি করা উচিত? কারেক্ট। আজকের কিন্তু এই ব্যাপারটা হচ্ছে যে আমি তাকে বলতে যাচ্ছি, আমি তার মধ্যে এই যে ওই জায়গায় প্রকাশটা করে ফেলছি। আমি খুব এই সুন্দর একটা গল্প বলি, খুব সুন্দর জন্য একটা গল্প বলি। একটা পাহাড়ের নিচে একটা মেয়ে, একটা ছোট্ট বাচ্চা মেয়ে, এটা আমি স্টেজেও বলি, সবাইকে বলি। আচ্ছা। একটা পাহাড়ের নিচে একটা ছোট মেয়ে আর মা থাকতো। বাচ্চা মেয়েটা স্কুল থেকে ছুটতে এসে, রোদের মধ্যে ছুটে এসে বলছে, মা, ও মা, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। মা বলল, বস বেটা, রোদ থেকে এসেছিস, হাত মুখ ধো। কিন্তু ওই বাচ্চা মেয়েটা এই পারিপার্শ্বিক যুক্তিতে হিংসে, ওই থেকে, না তুমি আমাকে খেতে দেবে কিনা বলো, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। এখন দেখবেন বাচ্চাদের মধ্যেও কিন্তু এই ব্যাপারটা এসে গেছে। হ্যাঁ, ক্রোধ, রাগ, এগুলো খুব। ও বলছে আমাকে খেয়ে দেবে কিনা বলো, আমি খাবো না, তুমি ভালো না, তুমি বাজে, তুমি আমাকে খেয়ে দেবে। বলছি তুই ঠান্ডা হ, কেন এরকম রেগে যাচ্ছিস, তুই এসছিস। ও ছুটে পাহাড়ের কাছে চলে গেছে, কি বলছে, আমি সকলকে ঘৃণা করি, পাহাড়ের কোনা কোনা থেকে আসছে, ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। ছোট্ট মেয়েটা ভয় পেয়ে মার কাছে এসছে, ও মা, ওই দেখো কত লোক আমাকে বলছে ঘৃণা করে। মা হেসে বলছে, বেটা তুই আবার পাহাড়ের কাছে যা না,
যাব? দ্বিধা, দ্বন্দ্ব, যা গিয়ে বল ভালোবাসি। তুই যদি ভালোবাসিস বলি সবাই কিন্তু ভালোবাসা বলবে। ও পাহাড়ের কাছে গিয়ে বলছে, আমি আমি সকলকে ভালোবাসি। পাহাড়ের কোনা কোনা থেকে আসে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। তাই পৃথিবীর সকলকে আপনি সামনে তাকে সকলকে বলুন আমি ভালোবাসি। ভালোবাসি। এই ভালোবাসা বলে তারপরে আপনি যা খুশি করুন। এইটাই তো, আবার সে ওই জায়গাতে চলে আসি, ওই রবীন্দ্রনাথ তো ঠিক একই তো বলছেন যে বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে, প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, সুন্দর। বলবেন বলো আমি ভালোবাসি। একই কথা। আজ আপনি যখন যেটা প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে, বলো ক্ষমা ক্ষমা করো করো। হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক সভ্যতা তোমার সভ্যতার শেষ, তোমার শেষ শেষ পুণ্যবাণী। তাই তো, তাহলে সেই একই কথা তাহলে ঘুরে ওই ফিরে আসছে। এটা কেন আমি আমার ক্ষেত্রে আজকে যে বলে পড়ে আমি কেন ব্যবহার করব না আমাদের মাঝখানে? তাহলে সবাই যখন বুদ্ধিমান, কেউ আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমার অনেক বন্ধু বান্ধব বলে যে ফট করে জিজ্ঞেস করে সাধু হয়ে গেলেন, তাও আমি বললাম আপনি কি অসাধু? সঙ্গে সঙ্গে ঠিক, বলে, ঠিক, ঠিক। তখন ও ঘাবড়ে যায়। তো বলে না তাহলে আপনিও সাধু। আমি কিন্তু আঘাত দেওয়ার জন্য বলি আপনিও সাধু। আমি সন্ন্যাস নিয়েছি, তাহলে প্রত্যেকেই সাধু। প্রত্যেকেই তাহলে সাধু যে ভাবটা আছে সেটাকে যদি আপনি ওটাকে যদি লালন করেন, কেন পারিপার্শ্বিক জায়গা থেকে, অ্যাটিটিউড থেকে, একের থেকে ওই থেকে আমরা কি করছি, আমরা উত্তেজিত হয়ে যাচ্ছি। কেননা রামকৃষ্ণ দেব তো তাই বলেছেন যে মানে সংসার করে তোমার যা যা কিছু কাজ আছে সব কিছু করেই তুমি কিন্তু সাধনা করতে পারো, হুম। তাই না? এবং আছে তাহলে এবং আছে। এবং আপনাদের ধন্যবাদ। আমি আরো অনুরোধ করব যে আমাদের যে ফিলোসফিটা আছে সেই ব্যাপারটাকে নিয়ে পরবর্তীকালে সাধারণ লোকে এই যে নিশ্চয়ই। চ্যানেল বা ওখানে তারা কিন্তু এটাকে যদি নিয়ে প্রমোট করে তাহলে কিন্তু জানতে পারবে যে সত্যিকারের আমরা কি করতে পারি। তাই তো। এই যে ট্রেস লাইফে যোগা যোগা, আমি অরবিন্দ আশ্রমে ছিলাম, অরবিন্দ মানে পন্ডিচেরি এবং ওখানে অরভিলো। যোগা ইজ মানে যোগে আপনার যত ফাস্ট হবেন সেখানে স্ট্রেসটা আপনার কমাবার জন্য, এই যে ভদ্রলোক কম্পিউটার বসে আছে ঘাড়ে, কিন্তু ও যদি গিয়ে 5 মিনিট, অনলি 5 মিনিটস যোগা করেন, যোগা মানে কিন্তু এই যে আসন ফাসন ওইভাবে বলছি না, Meditation. মেডিটেশন, যদি শ্বাসের প্রাণায়াম, এই যে অষ্টাঙ্গ যোগ, ইয়ম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি। তো আমি ওই জায়গায় যাচ্ছি না, যম নিয়ম আসন প্রাণায়াম, তা আসনটা বাদে প্রাণায়াম, আসনও করা যেতে পারে একটুখানি হাফ করে। তো এটা যদি আমি করি 5 মিনিট, যদি দাঁত মেজে থাকি, আমি যদি বাথরুমে যাই, তাহলে এগুলো করি তো আমাকে ফ্রেশ করি তো আউটার, তাহলে একটুখানি আমি ভেতরের জন্য নিজেকে যদি ইনার মানে Yes, নিজেকে তো যদি আমি আমরা সেই অনুরোধ করবো দর্শক বন্ধুদের, আপনাদের সকলকে বলবো যে নিজের সম্বন্ধে, আমি যে বাসায় বিলং করি আমি কিন্তু এখনো জায়গায় আছি, ঠিক আছে? তো এই অ্যাটিটিউডটা মানে ওই আপনার সবসময় পজিটিভ অ্যাটিটিউডটা থাকবে। ঠিক আমাকে তো প্রবলেম অনেক হবে, মানে শরীর হতে পারে, যে চোখে যে আমার হয়েছিল, কিন্তু আমি চিন্তা করি হ্যাঁ ঠিক আছে চলো, কেন প্রত্যেকেই নেগেটিভ আসে, তো নেগেটিভটাকে হ্যাঁ, জীবনে চলতে গেলে তো মানে অনেক বাধা বিপত্তি, নেগেটিভ অনেক কিছু আমাদের সামনে আসবে, কিন্তু সেটাকে পজিটিভ থিঙ্কিং করে সেটাকে সুন্দরভাবে ভেবে আমরা যদি অন্যরকম ভাবতে পারি। চলুন আরেকটা জিনিস দিদি, হ্যাঁ বলুন। এবার একটুখানি আমি যাদের ভালোবাসি, আমি আদিবাসী নিয়ে কাজ করি বেশি করে, আচ্ছা, পুরুলিয়ার খুব ভালো লেখকের লেখা, গা গ্রাম থেকে ধুলো মাটি ঘষতে ঘষতে আপনাদের কাছে এসেছি, গা গ্রাম থেকে ধুলো মাটি ঘষতে ঘষতে আপনাদের কাছে এসেছি, কি চাকচিকান শহর বানাইছেন গো বাবুরা, রোদে পড়লে জোছনা লাগলে মনে হয় কাল কেউটার গা থেকে খসে পড়া রূপোর তরি লম্বা খোলস। হ্যাঁ গো এই মনের উনুনে ভাতের হাঁড়ি হাঁ হয়ে আছে খিদে, ওই চাল ডাল তরি তরকারি কিছুই নেই, শুধু জল ফুটছে টকবগায়ে। বাবু মশাইরা লোকে বলেছিল ভানুমতির খেল দেখালে আপনারা কি সোনার মেডেল দেন? হ্যাঁ গো, সেই আকাশ থেকে সোনালি পাখি ডেম পেড়ে ভেজাল খাওয়ালুম গরম অমলেট, বাজা গাছে বানায় দিলুম ফুলের ঘুঙুর, নিজের করাতে নিজেকে দুখান করে আবার জুড়ে দেখালুম। সোনার মেডেলটা দিবেননি? ও বাবু মশাইরা, সোনার মেডেলটা দিবেননি? সেই ন্যাংটো বেলা থেকে বড় শখ, সেই ন্যাংটো বেলা থেকে বড় শখ, ঘরে ফিরব,
গলায় সোনার মেডেলটা টাঙাইয়ে আর বউ বাচ্চাদের মুখে ফাটা কাপাস তোলা হাসি ফুটিয়ে বলবো, দেখিস আমি মরিয়ে গেলে আমার গা থেকে গজাবে চন্দন গন্ধের বন, সোনার মেডেল দিবেন নি বাবু মশাইরা, ও বাবু মশাইরা সোনার মেডেল তো দিবেন নি। ব্যাপারটা হচ্ছে আমরা যে এই সমাজ ব্যবস্থায় কাজ করছি তার সঙ্গে রেকগনাইজেশন জন্য আপনাকে যদি রেকগনাইজেশন দেয়, আপনাকে যদি মনে করুন ভ্যালেন্টাইন ডেতে যদি আপনার যদি ফিয়ান্সে যদি একটা ফুল না দেয়, আপনার মনে কিন্তু একটা অভিমান তৈরি হয়। তাহলে প্রত্যেকটা মানুষ কিন্তু রেকগনাইজেশন ছুটছে, তাহলে আমাকে দেখতে হবে ওই ওই সোনাল মেডের কথাটা মানে হচ্ছে ওই নিচেতলা লোকরাও কিন্তু তার রেকগনাইজেশন চাইছে, তাহলে আমাকে ইউ মাস্ট গিভ দেম রেকগনাইজেশন। প্রত্যেকটা মানে কি আপনার এখানে যে স্টাফগুলো কাজ করছে, আমি এখান থেকেই আপনাদের দিচ্ছি মেসেজটা, যে প্রত্যেকের মধ্যে কিন্তু হতেই পারে কাজের ভাগ হতেই পারে, কিন্তু প্রত্যেককে মানুষ হিসেবে যে রেসপেক্টটা দেওয়া, যে সম্মান দেওয়াটা দরকার দেওয়া, তাতে কি হচ্ছে, তাহলে আমি ওই নাথ ব্রহ্ম কথা আপনার তো কোনো অসুবিধা নেই। ঠিক একটা গল্প আছে, গল্পটা খুব সুন্দর গল্প, যে ঠিক এই আপনাদের মতন কাজ করছেন এরকম, তো এরকম কাজ করতেন একজন ভদ্রমহিলা, রোজ সকালবেলায় গার্ডকে আসেন গুড মর্নিং, বেরোবার সময় সেই গুড মর্নিং, এইটা উনি ছিল কিন্তু এই ব্যবহারটা, এই যে বাচিক, আমি কি যে এইমাত্র কথাটা বললেন যে ব্যবহারটা, উনি ব্যবহারটা করতেন গুড মর্নিং, ভালো আছেন, বা একটু সময় থাকলে ঘরের সব ভালো আছে, তো রোজ তো এবার কোনো দিন কোনো কারণে সে একটা ভেতরে ঢুকে কম্পিউটারে কোনো কাজ করছিল, কাজ করতে করতে এবার গার্ড ফার্ড সবাই বন্ধ করে চলে গেছে। হঠাৎ করে সেই গার্ড ভদ্রলোকের মনে হচ্ছে আমাকে তো প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা, তাই তার কি হচ্ছে, ও তো পাগল হয়ে গেছে, খুলবে না, এবং তারপরের দিন রবিবার, তারপরের দিন ছুটি আছে, তার 3 দিন ধরে এখন বন্ধ থাকবে। তো ও লোক ভদ্রমহিলা একদম পাগল, কিন্তু ওই লোকটার ও চলে গেছিল, হঠাৎ করে স্ট্রাইক হচ্ছে আমাকে তো সকালবেলা তো গুড মর্নিং বলেছিল, বেরোবার সময় তো ইভিনিং বলেনি। ও আবার ফিরে এসছে, প্রায় অনেক দূর চলে গিয়েছিল, ফিরে এসে দরজা খুলেছে, খুলে বলছে ম্যাডাম, তাহলে কিসের ফল? ব্যাপারটা হচ্ছে আপনি বললাম, আপনি সকালবেলা যেটা বললেন, সকালবেলা ফার্স্ট মর্নিং আমাদের শুরু হওয়ার সময়, যে আমার আবৃত্তি করলাম না, আমি বাচিক হলাম না, কিন্তু এই যে অভ্যাসটা, যে আমি ভালো করে কথা বললাম, তার ফল কিন্তু রেজাল্ট আছে, অবশ্যই আছে। তো সেটারই প্র্যাকটিসটা আমরা শুরু করতে পারি, যে আমরা যা কিছুই আমরা কোনো কিছু করলাম না, ধরুন বাড়িতে আছি, মানে বাড়ির কাজকর্মই করছি, আমরা হোম মেকার, তবুও আমরা যখন কথা বলবো, আমাদের চারপাশের মানুষদের সঙ্গে যখন আমরা কথা বলবো, তখন সেই জায়গাটাতে আমরা বাচিক শিল্পী হয়ে উঠতেই পারি, তাই না? যে কি সুন্দর করে, এটাও তো একটা বলবে যে দেখো উনি কিছু করেন না, বাড়িতেই থাকেন, কিন্তু কি সুন্দর করে কথা বলেন। বা ধরুন এরকম কোনো ছেলে বা মেয়ে, অনেক সময় আমি দেখেছি শুধুমাত্র ঠিক করে কথা বলতে পারে না বলে তাদের ভেতরে কিরকম একটা মানে ইনসিকিউরিটি কাজ করে। এবং দেখুন একটা কথা বলি, আপনি যত বড়ই ট্যালেন্টেড হন না কেন, দেখবেন এই বাচ্চাদের সঙ্গে আপনি পড়াশুনো ভালো লেখে, আমি অনেক জায়গায় দেখেছি এটা, আমি কোনো সময় একটা সময় ইন্টারভিউ করে বসতাম, খুব পড়াশুনো ভালো, কিন্তু মেয়েটি সামনে দাঁড়িয়ে কাঁপছে, কথা বলতে পারবে না, কথাটা জুড়িয়ে গেছে, ওই হচ্ছে, তাহলে নিজেকে এক্সপ্রেস করার জন্য তো একমাত্র একটা বিরাট বড় মাধ্যম আমাদের কথা বলা। তাহলে এই জায়গাটা থেকে আমি তাদের গার্জিয়ানদের করব, তারা যেন ওই, এখন তো অনেক সুবিধা হয়েছে, আমাদের সময় ছিল না, আমাদের অনেক দূর দূর গিয়ে, তাহলে এই কথা বলা শেখানোর একটুখানি প্র্যাকটিস করানো, শেখানো ঠিকঠাক করে। ধরুন শব্দ অনেক ক্ষেত্রে দেখা যায় ছোট ছোট ছেলে মেয়েদের অনেক সময় পর্যন্ত ওই আদো কথা বলাটাকে আমরা অনেক সময় কিন্তু মানে বাবা মায়েরা বলে খুব ভালো লাগে সেই জিনিসটা, কিন্তু তারপরে গিয়ে দেখা যায় যে ওটা যেন তার কিরকম একটা প্র্যাকটিস হয়ে গেছে। না, এবার ব্যাপারটা হচ্ছে দেখুন, ওটাকেও যদি আমি স্টাইল করে নিই, জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার, তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, হয়তো উঠেছে চাঁদ মাঝরাতে একরাশ মাতার পিছনে, সরু সরু ডালপালা মুখে নিয়ে তার শিরিষের অথবা জামের, জীবন গিয়েছে চলে আমাদের
কুড়ি কুড়ি বছরের পার। তাহলে আমি কি করলাম, একদম নেকা, মানে আপনি হয়তো বলবেন দর্শক বন্ধু বলছেন না নেকা, কিন্তু এইটাও কিন্তু আর্ট হয়ে গেল। না, জীবনানন্দ দাশের কবিতার মধ্যে এই যে স্ক্যানিং, হ্যাঁ, এই যে এটা না রাখলে আবার কিন্তু আপনার তো ব্যাপার ওই ফিলিংসটা তাহলে আসবে না। বলো জীবনানন্দ বললেন যখন আমার খুব ফেভারিট আবার আসি আবার ওটা পরে আমি বলছি সুচেতনা, সুচেতনা। সুচেতনা, অনেকে সুচেতনা বলে, আমি সুচেতনা মেয়ে নয়, সুচেতনা, সুচেতনা। এই স্ক্যানিং গুলো তো খুবই তাহলে দরকার। ব্যাপারটা কি, আপনাকে তাহলে এই কথা বলছি, মানে এইটাকে আমি কোথা থেকে শিখলাম, ঠিক। আমি কিন্তু বিরাট কিছু নই, তাহলে আপনিও করতে পারেন। আমার দর্শক বন্ধুদের কাছে এটাই অনুরোধ যে আপনি যদি বারবার বলেন, আমার কাছে এটাই কি ওই যে বোধটা জীবনানন্দ বলেছেন না, ওই যে একটা বোধ কাজ করে, একটা বোধ কাজ করে। তো এই বোধটা কখন আসবে, আমার আপনি মাথার বারবার ভেতরে একটা বোধ কাজ একটা করে। বারবার আমি প্র্যাকটিস করতে করতে এসে যাবে। practice এই যে সুচেতনা কবিতাটা, বা এই বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, প্রথম কবিতা করেছিলাম আমি নবকল্লোল থেকে। এখন প্রতিদিন বিয়েতে ওই যে ওখানে বাঁচাও, মানে বুঝতে পেরেছেন তো এখানে। তো এই যে ব্যাপারটা, এগুলো তো আমার কাছে বোধ, বা এই যে আপনি যে বললেন যে প্রথম তাই লার্ন কি, আমি ওই ওম করলাম, তাহলে ওই জায়গাটা এই প্রথমে তাই জন্য স্পিরিচুয়াল, এটার সঙ্গে বোধ এবং তারপরে আসছে আমাদের কণ্ঠটাই যে মেন, এটা কিন্তু নয়। তাই তো আমি স্পিরিচুয়ালিজমের কথাটা বললাম প্রথমেই, কিন্তু বললাম এটার মাধ্যমে এটাকে বাদ দিয়ে কিন্তু আমি পেতাম না, পাবো না, হবে না। ওই জন্যই আমরা আজকের এই অনুষ্ঠানটা রাখলাম যে শব্দই ব্রহ্ম, শব্দর ক্ষেত্রে এই যে পাওয়ারফুল যে শব্দ যেটা আমাদের মধ্যে আছে, সেটার সঙ্গে আর কি কি মানে যুক্ত করলে তবেই গিয়ে একটা শব্দ কিন্তু ব্রহ্ম হয়ে আরেকটা মানুষকে মানে একটু হলেও নাড়াবে, একটু হলেও ধাক্কা দেবে। এটা খুব ইম্পর্টেন্ট। মানে এই যে আপনার ভেতর থেকে কথাটা আসছে, তার সঙ্গে আপনার বোধ মিশছে, তারপর গিয়ে আপনার সুন্দর সুললিত যে কণ্ঠ, সেই কণ্ঠটার সঙ্গে মিক্সচার হচ্ছে, তবে গিয়েই কিন্তু একটা সুন্দর শব্দ, একটা সুন্দর কথা কিন্তু আসছে। এটা কিন্তু একটা ভীষণভাবে চর্চার একটা বিষয়, এবং তার সঙ্গে জীবন বোধকে মেশানো, তবেই গিয়ে কিন্তু খুব সুন্দর একটা জীবনের মধ্যেও, জীবনটাও খুব সহজ সরল হবে। আপনি একটা সুন্দর জীবন বোধের মধ্যে দিয়ে আপনার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। সুতরাং এই শব্দ ভীষণভাবে পাওয়ারফুল একটা জিনিস। তাই জন্য আমরা ভাবলাম যে আজকে যে সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে আপনারা যারা কাজ করছেন, ছোট ছোট ছেলেমেয়েরা যারা আজকে চাইছেন যে সুন্দর করে তার জীবনটাকে গড়ে তুলবেন এই বাচিকের মধ্যে দিয়ে, তাদের কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখাটা খুব খুব অনেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি মাঝখানে বলি বাচিকটাকে মনে করো এমনি হয়ে যাবে, কিন্তু বাচিকটা এমনি হয় না, ওটাকে করতে হয়, শিখতে হয়, তাকে চর্চা করতে হয়। সেই চর্চাটা আমি অনুরোধ করব দর্শক বন্ধুদের যারা যারা আছেন, সবাই শুভবুদ্ধি সম্পন্ন, ঠিক আছে, এবং সবাই, কেন আমি তো ওইটাই বিশ্বাস করি যে আপনিও আমার ব্রহ্ম, ঠিক আছে, আপনার আমার সবাই যারা আছে সবাই ব্রহ্ম। এটা আমি 100% না, একদম 1000% বিশ্বাস করি। সেই হিসাবের মধ্যে আপনার মাঝখানে আপনি বুঝতে পারছেন না ওটা আপনার লাইকনেস, ঠিক আছে, কিন্তু আমি জানি যে কনফার্ম আপনার মধ্যে সেই ঈশ্বর বাস করছে, তো সেই ব্রহ্ম বাস করছে, ঈশ্বর আমি কন্ট্রাডিকশনে যাচ্ছি না, ব্রহ্ম বাস করছে। সুতরাং আপনার মধ্যে সেই চেতনা আছে, করুন। আর শেষের দিকে না, চলি না আমরা, তাহলে এবার একটুখানি এন্টারটেইন করি। একটা আমার অনেক পুরনো একজন কবি বন্ধু, তিনি মনে নেই, টিএসপিতে ছিল, মণি মুখোপাধ্যায়। আচ্ছা, তার একটা কবিতা, বলুন। গ্রামের সব থেকে বুড়ো লোকটার আজকের বিরাট চিন্তা। বুড়ো লোকটাকে গ্রামের পঞ্চায়েতের প্রধান নিয়ে গেছে স্বাধীনতা দিবস বলে পতাকা টানতে। ওখানে একটা গামছা দিয়েছে, একটা মিষ্টি দিয়েছে, পেয়ে বুড়ো খুব আহ্লাদিত। ঘরে এসে তার বিধবা যুবতী ছেলের বউকে জিজ্ঞেস করছে, আরে উদয়সী, এই পোড়ামুখ উদয়সী, বল না কেন স্বাধীনতা কোনটা রে? ওই আমাকে বাবু বললেন ওই দড়িটা ধরে টানতে, আমি দড়িটা ধরে টানলাম, আকাশে পথ করে উঠল, কোনটা স্বাধীনতা রে? বাঁশটাকে আমি চিনি, কিন্তু দড়িটা না, ওই আকাশে পথ করে যেটা উঠল ওটা স্বাধীনতা। উদয়সী একবার টেরা চোখে তাকালো, হেলেঞ্চে তুলছিল পুকুর থেকে, বুঝলো আজকের বুড়োটার মাথাটা একটু গন্ডগোল বেশি হয়েছে। সে পান্তা ভাত শান্তিতে করে সামনে দিয়ে গেছে, সারাদিন কিচ্ছু খায়নি বুড়োটা। রাতের অন্ধকার, চারদিকে যখন অন্ধকার হয়ে গেছে,
চারদিকে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, দূরে শিয়াল ডাকছে, দূরে দূরে কুকুর ডাকছে, ঠিক সেই মুহূর্তে সেই বুড়োটা ভাবছে, আজকে যদি ছেলেটা বেঁচে থাকতো, কালো, হ্যাঁ কালো, জোয়ান ছেলে, কালো, পাথরে খোদাই করা চেহারা, ধানবর্তি মাঠ, যখন হলুদ হয়ে গেছে সোনালি মাঠ, তখন কিছু লোক এসে রেড়ে করে ছুটে এসেছিল ওই ধানগুলো কেটে নিতে, আর ওই লাঠি হাতে ছুটে গিয়েছিল আর বলেছিল, আমাদের ধান আমি কিছুতেই দেব না। রক্তাক্ত দেহটা ওই লাল মাটিতে পড়েছিল। লোকে বলেছিল এর নামের কি রাজনীতি? ওই কালো থাকলে হয়তো বুঝতে পারতো। তাই বুড়োটা আর্তনাদ করছে, সেই অন্ধকার ছিঁড়ে বলছে, কালো বাপরে, বল না কেনে স্বাধীনতা কুণ্ঠ রে, ওই বাঁশটো না ওই দড়িটো না আকাশে পথ পথ করিয়ে যেটা উড়ছে, ওটাই কি স্বাধীনতা? আপনাদের মাঝখানে যদি এর উত্তর থাকে তাহলে দয়া করে একবার এসে দিয়ে যাবেন। ওই বুড়োটা কিন্তু ঘুরে বেড়াচ্ছে এখনো গ্রামে গঞ্জে। বাহ, অসাধারণ। তাহলে আমি কেন এটা বললাম, এখন তো আমি ধ্বংসস্তূপ তবু নাটক করি। এই কিছুদিন আগে আমাকে বলছে যে গিরিশ মঞ্চে নাটক করার জন্য। আমি লাস্ট করে গেলাম হচ্ছে এই আমার ড্রেসটা আমি চেঞ্জ করি না, এতেই ছিল। ওটা ছিল হচ্ছে উত্তর কুরুক্ষেত্রে আমি ওই পাটটা করে গেলাম, কি বলে অশ্বত্থামা। আচ্ছা, বুড়ো অশ্বত্থামা কৃষ্ণকে জিজ্ঞেস করছিলাম। দেখুন আমি কথা বলতে বলতে আপনাকে কেন বোঝাচ্ছি, আমার কিন্তু চোখে জল এসেছে। আমি দেখলাম। মানে কি হচ্ছে, আমি কিন্তু সেই বুড়োটা হয়ে গেছিলাম। ঠিক। তাহলে আপনি যদি প্রাণ না দিতে পারেন, আপনার প্রাণটা কিন্তু আপনি কিন্তু আমাকে নেবেন না। কেন আমি যাকে শিখেছিলাম, তিনি নাম শুনলে আপনাকে প্রণাম করবেন। তিনি আমাকে বলেছিলেন যে তুই যখন স্টেজে উঠবি না, তখন তোর কথা শুনবে কেন রে? ঠিক। প্রেমিকার সঙ্গে হাত টিপবে, বাদাম খাবে, ওই ফুচকা খাবে, এইসব গল্প করবে ওর আমার বয়স্ক লোকেরা। তাদের তুমি এমন পারফরমেন্স করবে, সেরকম তাকিয়ে থাকবে। তাই তো। তাহলে আপনার তোর কাছে অনুরোধ, আপনারা যখন কথা বলবেন, কথা একটা বিরাট বড় শিল্প। কথা দিয়ে সব কিছু হয়। আজকে আমরা কথা বলতে তো ভুলে যাচ্ছি, আসলে এই কমিউনিকেশনটা মানুষের খুব কমে যাচ্ছে। আমি কেন বলছি না, আপনি যখন একজন কাছে যাবেন, ইন্টারভিউ দিতে যাবেন না, আপনি যে কথা বলবেন না, এই কথা বলার মাঝখানে আইএস যারা নেয়, যারা ক্র্যাকার, এই কথা বললে পরেই মানুষ ইমপ্রেস হয়। তাই তো। তা সুতরাং আমি অনুরোধ করব দর্শক বন্ধুদের সকলকে যে এটাকে নিয়ে চর্চা করুন। ঠিক। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আজকের অনুষ্ঠান খুব খুব ভালো একটা সময় কাটালাম আমরা। এত সুন্দর ভাবে উনি আমাদেরকে সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করলেন। আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম স্বামী অভয়ানন্দ ব্রহ্মচারী মহারাজ। আশা করব যে এটা তো বিশাল একটা বড়, মানে একটা বিশাল বড় একটা বিস্তৃত একটা সাবজেক্ট। সুতরাং এটাকে খুব ছোট্ট করে আমরা একটা আলোচনা করলাম। এরপরে আরো অনেক আলোচনা করব। শুধু বলবো যে একের সঙ্গে অপরের মধ্যে এই ভালোবাসাটা আসবে আপনার কথা বলার মধ্যে দিয়ে, সুন্দর করে কথা বলার মধ্যে দিয়ে। সুতরাং চর্চায় থাকুন, কথা বলুন এবং খুব সুন্দর করে কথা বলুন। ভালো থাকবেন সবাই, খুব সুস্থ থাকবেন। असतो मा सत्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा অমৃত গমায়। অসৎ পথ থেকে আমাকে সৎ পথে নিয়ে চলো, অজ্ঞানের অন্ধকার থেকে আমাকে জ্ঞানের আলো দাও, মৃত্যু থেকে আমাকে অমৃতে নিয়ে চলো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমরা শেষ করব অনুষ্ঠান সেই অমৃতের সন্ধানে এবং শব্দকে ব্রহ্মজ্ঞান করে এগিয়ে যাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এক্সপ্রেস অনলাইন আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।